নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সৈমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৮৬তম এপিসোড, 86 এপিসোড। আজকের এই এপিসোডে আমি ইগনিশিয়া সম্বন্ধে আপনাদের বলবো। গত এপিসোডে আমি ইগনিশিয়া সম্বন্ধে আপনাদের বলা শুরু করেছিলাম, কিন্তু ইগনিশিয়ার কিছু কেস বলতে গিয়েই পুরো এপিসোড শেষ হয়ে গেল। অর্থাৎ ইগনিশিয়া এমন একটি ড্রাগ যেটিকে বলা শুরু করলেই বারবার ইগনিশিয়ার কেস বলতে ইচ্ছে করে, এবং ইগনিশিয়ার যত কেস আমি আপনাদের বলবো তত আপনারা ড্রাগটা সম্বন্ধে, তার মাল্টিপল ডাইমেনশন সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। ইগনিশিয়ার আমি একটু প্রেসক্রাইবিং যে সিমটমস, ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো একটু আলোচনা করে নিই। এর ফাঁকে ফাঁকে তো কেস বলতেই হবে, এবং আমাদের প্রত্যেকটা ডাক্তারের জীবনেই আমরা ইগনিশিয়া কেস প্রচুর চিকিৎসা করি। এবং আমি গত এপিসোডে বলেছি যে এরকম একটা ড্রাগ আমাদের হাতে আছে, যে ড্রাগটা মাল্টি ডাইমেনশনাল ড্রাগ, এবং এই রকম একটা ড্রাগ আছে বলে আমাদের হোমিওপ্যাথদের চিকিৎসা করার সুযোগ, স্কোপ অনেক বেড়ে গেছে। ইগনিশিয়াটাকে খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এবং ইগনিশিয়ার প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে বুঝতে হবে। আমরা জানি ইগনিশিয়া হ্যানিম্যান নিজে প্রুভ করেছিলেন। আসুন আমি আমার যে ইগনিশিয়া আমি আপনাদের বলার চেষ্টা করি, যে আমি 14খানা ইগনিশিয়ার ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছি আমার বইতে, সেখান থেকে আপনাদের বলার চেষ্টা করি। তাহলে 1 নম্বর যে ক্যারেক্টারিস্টিক্সটা আমি আমার বইতে লিখেছি, আপনাদের একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে যে widely used in all cases where there is history of prolonged silent grief. prolonged এই শব্দটার আমি জোর দিলাম এবং অনেকটা সময় নিয়ে উচ্চারণ করলাম। prolonged silent grief from loss of close relative or from disappointment of affections, misbehavior from one whom she loves much. খুব ইম্পর্ট্যান্ট। prolonged silent grief, এই prolonged silent grief বিভিন্ন রকমভাবে আসতে পারে। লস অফ ক্লোজ রিলেটিভস, অর্থাৎ লস অফ হাজব্যান্ড, লস অফ সন, লস অফ ডটার, এটসেট্রা এটসেট্রা। আবার ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাফেকশন, অর্থাৎ কিছু অ্যাফেকশন, অর্থাৎ ছেলে এবং মেয়ে তাদের মধ্যে যে একটি প্রেম ঘটিত ব্যাপার থাকলো, একটা অ্যাফেকশন তৈরি হলো, এবং সেই অ্যাফেকশনটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট সরে গেল, চলে গেল, বা কোনো কারণে ব্রেক হয়ে গেল, যেটা কিনা হার্ট করলো, হয় এনি আইদার ছেলেটিকে অথবা মেয়েটিকে। কি বললাম? মিসবিহেভিয়ার ফ্রম ওয়ান হুম শি লাভস মাচ। মা তার সন্তানকে মানুষ করলো সারা জীবন কষ্ট করে, সন্তানের বিয়ে হলো, বিয়ের পর দেখা গেল যে সেই সন্তান আস্তে আস্তে মায়ের থেকে দূরে সরে গেল। মা সাইলেন্টলি সেই সন্তানের দূরে চলে যাওয়ার কষ্টটা নিয়ে চলল। এই যে সাইলেন্টলি সন্তানের দূরে চলে যাওয়া, মানে মানসিকভাবে দূরে চলে যাওয়া, আমি বডিলি দূরে চলে যাওয়ার কথা বলছি না, এই যে মানসিকভাবে দূরে চলে যাওয়া, সেটাকে সাইলেন্টলি নিয়ে নিল। তাহলে এই যে জায়গাগুলো, যেগুলো খুব নিঃশব্দে একটা দুঃখ একটু 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 করে ভেতরে ঢুকতে থাকে। একটা শব্দ আপনারা দেখছেন, একটা জায়গা আপনারা পাচ্ছেন, বৃদ্ধাশ্রম। ঠিক যেন সেই গার্হস্থ্য বানপ্রস্থ, অর্থাৎ একটা বয়সের পর অরণ্যে চলে যেতেন সংসার থেকে মুক্ত হয়ে, এখন সে জায়গাটাই এসছে
বৃদ্ধাশ্রম। আপনি যদি খুব মাইনিউটলি লক্ষ্য করেন, বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেকটি নরনারীর সাথে কথা বলেন, দেখবেন তারা হয়তো হাসি মুখে বলছে যে আমরা স্বেচ্ছায় চলে এসেছি, সংসারের এই জটিলতা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি বা নিজেকে সরিয়ে নিয়েছি। কিন্তু সত্যি কি তাই? কোনো মানুষ কি চায় তিল তিল করে তার তৈরি করা, তার নিজের হাতে গড়া স্বপ্নের সংসার, তার বাড়ি, তার ঘর, সেগুলো সব ছেড়ে দিয়ে একটা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকার? আমার কাছে একটি রুগী এলেন, একজন কাপল, ভদ্রলোক শিক্ষক ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে আসছেন? বলল, আমি অমুক জায়গা থেকে আসছি। আমি বললাম, কেন? আপনি তো এখানে থাকতেন। সে বলল, ডাক্তারবাবু আমি আর এখানে থাকি না, আমি আমার দোতলা বাড়ি, একতলা ছোট ছেলেকে আর দোতলা বড় ছেলেকে নামে লিখে দিয়ে আমরা স্বামী স্ত্রী শেষ বয়সে বৃদ্ধাশ্রমে চলে গেছি, ওখানেই ভালো আছি, ওখানেই ভালো আছি। এই ওখানেই ভালো আছি এটা যেন খুব জোর করে উনি বলার চেষ্টা করছেন। ওনারা হাজব্যান্ড ওয়াইফ। ভালো কি থাকেন? ভালো থাকা সম্ভব? কি করে সম্ভব? যে প্রশ্নটা আমি একটু আগেই বললাম, যে তিল তিল করে তার স্বপ্নের গড়ে তোলা প্রতিটা ইট, বালি, সিমেন্ট দিয়ে তার বাড়ি, যে বাড়ি তিনি নিজের হাতে তৈরি করেছেন, অত্যন্ত কষ্টে সহকারে শিক্ষকতা করেছেন সম্মানের সাথে, এবং সেই বাড়িটি তৈরি করেছেন। আজকে জীবনের শেষ দিকে এসে সেই বাড়ি ঘর সংসার শান্তি বজায় রাখার জন্য দুই ছেলের নামে দুটো তলা লিখে দিয়ে ওনারা দুজন বৃদ্ধাশ্রমে চলে গেলেন। ভালো আছেন? হতে পারে? ভেবে দেখবেন তো। কখনোই হতে পারে না, হতেই পারে না, যতই তারা হাসি মুখে বলুক ভালো আছে। আমি বললাম, তাহলে কি দাঁড়ালো? আপনি তো মাস্টারমশাই, শিক্ষক, আপনি তো, আমি একটু ঘুরিয়ে দিলাম কথাটা, বিভিন্ন রকমের কেস টেকিং করতে 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 এন্ড এসে বললাম যে তাহলে কি দাঁড়ালো? আপনি তো মাস্টারমশাই, শিক্ষক, যথেষ্ট সম্মানের সাথে শিক্ষকতা করেছেন। আপনি কি আপনার ছেলেদের সঠিক শিক্ষা দিতে পেরেছেন? এইবার ভদ্রলোক একটি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, না ডাক্তারবাবু, আমি আমার সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারিনি। এই দীর্ঘশ্বাস ফেলা এবং উনার এই যে বলা ভঙ্গি, উনি এসছিলেন একটি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, কিন্তু এই দীর্ঘশ্বাস ফেলা, এই যে বড় করে শ্বাস, না ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন, আমি আমার সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারিনি। দেখলাম ওনার চোখের কোলটা ছলছল করে উঠল। প্রেসক্রিপশন হলো ইগনেশিয়া 1N। দীর্ঘদিনের চাপা দুঃখ, নাতি নাতনি, সন্তান সন্ততি সবাইকে ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে গেছেন। আমাকে অনুরোধ করেছেন, ডাক্তারবাবু আপনি একটু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবেন? একটার মধ্যে না পৌঁছতে পারলে
ওখানে তো দুপুরের খাওয়াটা পাবো না, মুশকিলে পড়ে যাব। ভাবুন তো, এরা ভালো আছে? এরা দুই বৃদ্ধ বৃদ্ধা ভালো আছে? তাহলে এটা কি যে লাইনটা আমি বললাম, মিসবিহেভিয়ার ফ্রম ওয়ান হুম সি লাভস মাচ, তার মধ্যে পৌঁছে না? তিলে 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 তার ছেলে বৌমাদের কাছে তারা যে মিসবিহেভিয়ার পেয়ে যাচ্ছে, সেই মিসবিহেভিয়ারগুলো পেতে 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 একটা সময় তারা সংসারের সমস্ত অতিষ্ঠতা, সমস্ত গ্লানি থেকে দূরে চলে যেতে চাইলেন, পালিয়ে যেতে চাইলেন। দিস ইজ ইগনেশিয়া। সিমটমস নিয়ে এলো শ্বাসকষ্ট, প্রেসক্রিপশন হলো ইগনেশিয়া। ইগনেশিয়া এইভাবে ভাবতে হবে, প্রত্যেকটা জায়গায় ইগনেশিয়াকে এইরকম লেভেলে ভাবতে হবে। লস অফ ক্লোজ মেম্বার্স, এটা তো আমরা চোখে দেখতে পাবো, এটা পেশেন্ট বলবে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাফেকশনস, সেটাও আমরা জানতে পারবো। কিন্তু মিসবিহেভিয়ার, যেটা কিনা সাইলেন্টলি, আমি আপনাদের কস্টিকাম বলার সময় বারবার বলেছি, মিসবিহেভিয়ার যেটা কিনা সাইলেন্টলি তার ভেতরে একটা মারাত্মক ক্ষত তৈরি করে দেয় মনের ভেতরে। যে জায়গাটা বোঝার জন্য ওই শব্দগুলো, যেগুলো কস্টিকাম বলার সময় আপনাদের বলেছিলাম, চ্যাগ্রিন, মর্টিফিকেশন, ভেক্সেশনস, রিজার্ভ, ডিসপ্লেজার্স, এই শব্দগুলোকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই শব্দগুলো নিছক মুখস্থ করার শব্দ নয়, এই প্রত্যেকটা শব্দকে, এই চারটি শব্দ যে আপনাদের আমি বললাম, চ্যাগ্রিন, মর্টিফিকেশন, আর কি বললাম, রিজার্ভ, ডিসপ্লেজার, এই শব্দগুলিকে, ভেক্সেশনস, এই চারটি শব্দকে খুব ভালো করে বুঝতে হবে ইগনেশিয়া বোঝার জন্য, কস্টিকাম বোঝার জন্য, স্ট্যাপিসেগ্লিয়া বোঝার জন্য, কোলোসিন্থ বোঝার জন্য, অ্যাসিড ফস বোঝার জন্যে। চলুন তাহলে 2 নাম্বার যে পয়েন্ট আমি বললাম, ইন ইগনেশিয়া সাইলেন্ট গ্রিপ is manifested by involuntary sign which passes unconsciously, and this involuntary sign gives relief to the patient in all aspects. এই জায়গাগুলো খুব ভালো করে বুঝতে হবে। এই দীর্ঘশ্বাস, দেখবেন এটা অটোমেটিক, এটা পেশেন্ট ফেলছে না, এটা অটোমেটিক সেই দীর্ঘশ্বাস, ইনভলিউন্টারি সাইনটা হচ্ছে। এই ইনভলিউন্টারি সাইনটা এত ইম্পর্টেন্ট ইগনেশিয়ার সাথে, যেন ইগনেশিয়া আর ইনভলিউন্টারি সাইন একেবারে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। এবং সেই দীর্ঘশ্বাসটা যে সে ফেলছে, সেই দীর্ঘশ্বাস ফেলাটা ইনভলান্টারি হয়ে যাচ্ছে। তার কষ্টের কথাগুলো যখনই আপনি তাকে হিট করছেন, সেই কষ্টের কথাগুলো বলতে গিয়ে ইনভলান্টারি সাইনটা অটোমেটিক হয়ে যাচ্ছে, যেটা আপনাকে ইগনেশিয়া চেনাবে। একটা কথা বারবার বুঝতে হবে,
যে ইগনিশিয়া পেশেন্ট সরাসরি আপনাকে তার সিমটমস দিয়ে বলে দেবে না তুমি আমাকে ইগনিশিয়া দাও। ইগনিশিয়া পেশেন্টকে যখন আপনি কেয়ারফুললি ইন্টারভেনশন করবেন, দেখুন কি অদ্ভুত, এই যে হ্যানিম্যান অ্যাফাইজম 94-এ বলে এসেছিলেন অবভিয়াস সিমটমস, এই যে কেয়ারফুল ইন্টারোগেশনস, তাহলে ইগনিশিয়া পেশেন্টকে যখন আপনি কেয়ারফুললি ইন্টারোগেশন করছেন, মানে খুব শান্তভাবে ধীর স্থিরভাবে একটু 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 করে আপনি তার ভেতরে ঢুকছেন, তার মাইন্ডের ভেতর ঢুকছেন, তখন আপনি ইগনিশিয়া পাবেন। এবং সেই মাইন্ডের ভেতর যখন ঢুকতে থাকবেন, দেখবেন ইগনিশিয়া পেশেন্ট বড় শ্বাস ফেলছেন আর বলছেন, ডাক্তারবাবু এই আলোচনাগুলো কি না শুনলেই নয়। আমি সব সময় রুগীদের বলি, দেখুন একটু যদি বলেন, একটু যদি বুঝতে পারি আপনার রোগের কারণটা কি, আপনার রোগের গভীরে কি আছে, তা নাহলে তো আমি প্রেসক্রিপশন করতে পারবো না। ঠিকই বলেছেন ডাক্তারবাবু, আপনাদের হোমিওপ্যাথ ডাক্তারদের মনের উপসর্গগুলো খুব জানার দরকার পড়ে, আমি শুনেছি। তো যখন তিনি তার এই মনের জায়গাগুলো বলতে শুরু করেন এবং বলার শুরুতেই দেখবেন একটা ইনভলেন্টারি সাইন পড়ে, বড় শ্বাস ফেলে, দীর্ঘ শ্বাস ফেলে। এই দীর্ঘ শ্বাস ফেলাটাকেই আপনাকে হিট করতে হবে, আপনাকে বুঝতে হবে যে এর মধ্যে একটা সাইলেন্ট গ্রিপ রয়েছে। চোখের কোলটা দেখলে একটু জলের এলো, একটু একটু ভিজে গেল, আপনাকে বুঝতে হবে সামথিং ইজ রং। এই জায়গাগুলি খুব মনোসংযোগ সহকারে রোগীর কাছ থেকে শুনতে হবে। এবং এই ইনভলেন্টারি সাইনটাই কিন্তু ইগনিশিয়ার, আমি বলেছি এটা বিরাট সিমটমস। যখন প্রলং সাইলেন্ট গ্রিপ, ভেক্সেশনস, মর্টিফিকেশনস, ইন্ডিগনেশনস এটসেট্রা তার মধ্যে তৈরি করছে, কস্টিকামের মধ্যে তৈরি করছে প্যারালাইসিস অফ সিঙ্গেল মাসল, তার লস অফ ভয়েস, তার ক্যানট হোল্ড আর্জ অফ ইউরিন বলেছিলাম। ইগনিশিয়ার বেলায় দ্যাট সাইলেন্ট গ্রিপ প্রডিউসেস ইনভলেন্টারি সাইন। সেই দীর্ঘ শ্বাসটা দিয়ে আমরা বুঝতে পারি এইটা ইগনিশিয়া, এইটা কস্টিকাম। এই জায়গাটা যদি খুব ভালো করে বুঝতে পারেন, দেখবেন হোমিওপ্যাথি কি বিচিত্র প্রেসক্রিপশন, এবং যে আনন্দ পাবেন আপনি, সিস্টেমটার প্রতি একটা অগাধ আস্থা আসবে। এবং যখন আপনি ইগনিশিয়া দিয়ে কোনো পেশেন্টকে ভালো করবেন, বুঝতে পারবেন আপনার সেলফ কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। তাহলে ইগনিশিয়া প্রেসক্রিপশন করতে গিয়ে আপনাকে কিন্তু পেশেন্টের একেবারে ভেতরে প্রবেশ করতে হবে। এবং সেই ভেতরে প্রবেশ করাটা ঠিক বাজারে সবজি কেনার মতো নয়, টাকা দিলাম আর বাজারওয়ালা সবজি দিল। ভেতরে প্রবেশ করাটা খুব স্মুথলি, ধীরে ধীরে, জেন্টলি ইন্টারোগেশন করতে হবে পেশেন্টকে। পেশেন্টের সাথে একটা র্যাপো তৈরি করতে হবে, যে র্যাপোটা হচ্ছে চরম বন্ধুত্বের র্যাপো। এবং সেই বন্ধুত্বটা এমন একটা জায়গায় পৌঁছবে যখন পেশেন্ট তার সমস্ত কষ্টগুলো আপনাকে একটু একটু করে শেয়ার করবে। অর্থাৎ রোগী চেম্বারে এলো আর সঙ্গে সঙ্গে ইগনিশিয়া প্রেসক্রিপশন হয়ে গেল, তা কিন্তু হবে না।
তাহলে এই ইনভলান্টারি সাইন যখন অনেক কষ্টের উপশম দেয়, ডাক্তারবাবু প্রচণ্ড হাঁপ ধরে যায়, একটু বড় শ্বাস ফেলে নিতে পারলে আরাম পায়, কাশি বড় শ্বাস ফেলতে পারলে আরাম পায়। আমি আপনাদের যখন পার্টিকুলার্স বলবো তখন এই আলোচনাগুলোয় ঢুকবো। আসুন 3 নাম্বার কি বলছি, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ইগনিশিয়া ইজ এ ড্রাগ ফুল অফ গ্রেট কন্ট্রাডিক্টরি সিমটমস, full of great contradictory symptoms. Empty feeling in stomach not ameliorated by eating. Pain throat aggravate empty swallowing or swallowing liquids. Ameliorated from swallowing hearts, etc. Ignitia is a drug of great contradictory, অর্থাৎ ইগনিশিয়া মানেই যেখানে মিলবে না, সব কিছু উল্টো পাল্টা। খালি পেটে ব্যথা হচ্ছে, খেলে কমছে না, উল্টে বেড়ে যাচ্ছে। আমি আগের দিন কেসের আলোচনা করেছিলাম, ক্যালকিয়া ফস দিয়েছি ইগনিশিয়া না দিয়ে। গলা ব্যথা শুধু ঢোক গিলতে বা তরল গিলতে লাগছে, কিন্তু শক্ত খাবার গিলতে লাগছে না। কনস্টিপেশন, অথচ কোনো আর্জ নেই, কিন্তু ওপর পেটটা একটা মারাত্মক চাপ হয়ে আছে, তল পেটে কোনো কিছুই নেই, তল পেটে সিমটমস, ওপর পেটটা মারাত্মক চাপ হয়ে আছে। এরকম প্রচুর কন্ট্রাডিক্টরি সিমটমস আছে, যে সিমটমসগুলোর উপর আমরা ইগনিশিয়া প্রয়োগ করি। আমি একটু একটু করে আপনাদের সাথে আলোচনা করব, এখন খালি একটা ভূমিকা তৈরি করছি প্রত্যেকটা সিমটমসের। আর্টিস্ট ইগনিশিয়া ইজ এ গ্রেট ড্রাগ ফর সিমটমস অফ কন্ট্রাডিক্টরি। জ্বরের শীত ফেজে চিল স্টেজে জল পিপাসা রয়েছে, অথচ হিট স্টেজে, সোয়েট স্টেজে যখন শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তখন কোনো জল তেষ্টা নেই। এরকম প্রচুর সিমটমস অফ কন্ট্রাডিক্টরি পাবো, যে সিমটমসগুলোর ওপর একটা সিমটমসের ওপরই ইগনিশিয়া প্রেসক্রিপশন হয়। মুড সুইং করে, এই তো দেখছিলাম বেশ হাসছিল, এই তো দেখছিলাম ভালো মুড ছিল, ও মা আবার মুড সুইং হয়ে গেল, কিরকম বিমর্ষ হয়ে রয়েছে। মুড সুইং, ডাক্তারবাবু ভীষণ মুডি, ও যে কখন কি এই দেখছি ভালো মুডে, এই দেখছি আবার ডিপ্রেশন। মুড সুইং মহিলাদের বেলায় খুব পাওয়া যায়, মুড সুইং করে, টিনেজ গার্লদের পাওয়া যায়, মুড সুইং করে। is the great symptoms of ignitia. চলুন 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট সিমটমস। prefers to be isolated, does not want to be talked, is full of sad morose, face is depicted with great sadness. আমি কখনোই পেশেন্টটাকে অ্যাট এ গ্ল্যান্স দেখে ওষুধ দিই না। আমি সব সময় পেশেন্টটার পুরোটা দেখে তবে ওষুধ সিলেকশন করি। কিন্তু কিছু কিছু জায়গা আছে, ডিপ্রেশনের ছবি আছে আমার কাছে, যে ডিপ্রেশনের ছবিগুলো তার ফেস, তার আই দেখলে পরিষ্কার বোঝা যায়। বাবা মা তার সন্তানকে দেখলে ঠিক বুঝতে পারে, দেখবেন মা বলে যে আমি ঠিক মেয়েকে দেখলে বুঝতে পারি আজকে স্কুলে কিছু একটা ঝামেলা হয়েছে। কি করে মা বুঝতে পারে? বলে আমি ওর মুখ দেখলেই ডাক্তার বুঝতে পারি।
অর্থাৎ ঠিক যেভাবে মা তার সন্তানের মুখমণ্ডল দেখে বুঝতে পারে সন্তানের মনের অবস্থা, একজন ডাক্তার কিন্তু মুখমণ্ডলটা দেখে অনেক কিছু বুঝতে পারে। এই মুখমণ্ডলের মধ্যেই তার যেমন লাম্পট্যের ছবি ফুটে ওঠে, এই মুখমণ্ডলের মধ্যে তার নিষ্ঠুরতার ছবি ফুটে ওঠে, এই কানিংনেস, এই ভিন্ডিকটিভনেস, এই মুখমণ্ডলের মধ্যেই তার কিন্তু স্যাডনেসের ছবি, ডিপ সরোর ছবি ফুটে ওঠে। সেই কথাটি আমি লিখেছি, ফেস ইজ ডেপিক্টেড উইথ গ্রেট স্যাডনেস, গ্রেট সরো। এইটা আমাকে চিনতে হবে। এটা চিনে আমাকে বুঝতে হবে যখন এই চোখের কোল কালোই পড়ে গেছে, এই চোখগুলির মধ্যে অসম্ভব একটা বিমর্ষতা, তার মানে সামথিং ইজ রং উইথ হার অর উইথ হিম। তাহলে কি হয়, এই পেশেন্টরা সবসময় একা থাকতে পছন্দ করে। আগে ভালোবাসতাম, এখন আমার আর লোকজন ভালো লাগে না, এখন আমার একা থাকতেই ভালো, প্রেফার্স টু বি আইসোলেটেড, একা থাকতে ভালোবাসে। ভাবুন তো, আবার কেলিকার্ভ, আর্সেনিক পেশেন্ট, এরা একা থাকতেই পারে না। ফসফরাস পেশেন্ট ভীষণ ভীতু, সবসময় ফসফরাস বাচ্চা মায়ের আঁচলটা ধরে থাকবে। লাইকোপোডিয়াম একা থাকতে পারে না, আবার সবার সাথেও থাকতে পারে না, অথচ তার নেচারটা হচ্ছে আমি থাকি, আমার কাছাকাছি কেউ যেন থাকে। কিন্তু ইগনেশিয়া, ন্যাট্রামিউর এরা একা থাকতে পছন্দ করে, সেপিয়া একা থাকতে পছন্দ করে। আমি যখন রিলেশনশিপ বলবো তখন এই আলোচনাগুলো করব। তো ইগনেশিয়া একা থাকতে পছন্দ করে বিকজ অফ হার স্যাডনেস, বিকজ অফ হার গ্রেট সরো। সংসারে বিভিন্ন রকমের অনিয়ম, সংসার থেকে বিভিন্ন রকমের কষ্ট পেয়ে তার আর লোকজন ভালো লাগে না। প্রেফার্স টু বি আইসোলেটেড, অ্যাভারশন টু বি টকড, ঠিক আছে, ইজ ফুল অফ স্যাড অ্যান্ড মোরস। এই সিমটমসগুলিকে খুব ভালো করে বুঝতে হবে। ওই দেখুন 5 নম্বরে বলেছি, ইগনেশিয়া পেশেন্ট ইজ ভেরি মাচ মুডি, অ্যাট ওয়ান টাইম সি ইজ জয়ফুল, গে, হ্যাপি, অ্যাট আদার টাইম মোরোজ অ্যান্ড সবিং। অর্থাৎ যে কথাগুলি আমি এইমাত্র বলে এলাম, যে তার মুড সুইং করে, ভীষণ মুড সুইং করে। এই মুড সুইংটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইগনেশিয়া সিমটমস। 6 নম্বরে দেখুন আমি বলেছি, এক্সট্রিম ইমোশনাল অ্যান্ড সেন্টিমেন্টাল, হু ক্রাই ইজিলি অন ডিটেইলিং। সমস্ত তার কষ্টগুলো বলতে গিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ইগনেশিয়া ইমোশনাল, ইমোশনস খুব বেশি। তাহলে এই ইমোশনস, সেন্টিমেন্ট, এগুলো ইগনেশিয়া খুব সফট হয়ে যায়, ইগনেশিয়া খুব টাচি হয়ে যায়। আবার অ্যাডভান্স হলে তখন ইনডিফারেন্ট হয়ে যায়। যার জন্য আপনারা দেখবেন বইতে একটা রিলেশনশিপ আছে, ইগনেশিয়া ফলোড বাই ন্যাট্রামিউর ফলোড বাই সেপিয়া, ড্রাই ডাই। তাহলে ইগনেশিয়া কিন্তু পেশেন্টের প্রচুর এই জাতীয় মেন্টাল সিমটমস, যেগুলো অসম্ভব ইম্পর্টেন্ট প্রেসক্রিপশন করার সময়। এবং খেয়াল করে দেখুন, আমি এখনো পর্যন্ত কোনো ফিজিক্যাল সিমটমসই আসেনি। আসুন আমি 7 নম্বর যে সিমটমসটা লিখেছি, ব্যাড ইফেক্টস অফ সাডেন মেন্টাল শক, গ্রিফ, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, মর্টিফিকেশন, চ্যাগ্রিন এটসেট্রা, তাদের ব্যাড এফেক্টস। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই সমস্তগুলি থাকলে তার মধ্যে থেকে যে ডেভেলপমেন্ট আসে, সেই ডেভেলপমেন্টটা আমাদের ইগনেশিয়া সিলেকশন করতে সাহায্য করে। সাচ কাইন্ড অফ মেন্টাল সিমটমস ইগনেশিয়া রয়ে গিয়েছে, ভ্যারাইটিস মেন্টাল সিমটমস। এবং এই মেন্টালসগুলোকে যদি খুব স্মুথলি নেওয়া যায়,
বিরক্তি, তার সমস্ত সমাজ থেকে তার বিরক্তি, অসম্ভব মনোকষ্ট, এইগুলো সব একটু একটু করে রুগীর কাছ থেকে খুব শান্তভাবে ধীরে সুস্থে খুঁজে পেতে হবে, এবং যদি খুঁজে পাওয়া যায় তবেই কিন্তু ইগনেশিয়া সিলেকশন করা যায়। আমি আজকের এপিসোডে ইগনেশিয়ার মনের ওপর দিয়ে প্রেসক্রিপশনগুলো, মেন্টাল সিমটমসগুলো কীভাবে রুগীদের মধ্যে থেকে খুঁজে বের করবেন তার কিছু কথা বললাম। আগামী এপিসোডে আমি ফিজিক্যাল সিমটমস নিয়েও আরও কিছু আলোচনা করব। ধন্যবাদ।